আগে যদি বুঝতে পারতাম যে আমার ডিভোর্স নেওয়ার কারণে আমার বাচ্চাটা এত কষ্ট পাবে, কখনোই ডিভোর্স নিতাম না। সবাইকে বলবো যে যারা ডিভোর্স নিয়েছেন তারা প্লিজ চেষ্টা করুন, আর যাদের বাচ্চা আছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও চেষ্টা করুন শেষ অবধি থেকে যাওয়ার। আসসালামু আলাইকুম, আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কি অবস্থা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি। আজকে আপনাদের সাথে আমার পারিবারিক কিছু ব্যাপার শেয়ার করব। জানি না কার কাছে কেমন লাগবে, অনেকেই দেখি ইউটিউবে এসে শেয়ার করে, তো আমি ভাবলাম যেহেতু আমার চ্যানেল এবং কিছু মানুষ আমার ভিডিও দেখে, তো আমার জীবনের বিষয়ে তাদেরকে আমি একটু শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে আমার জীবনের করুণ কাহিনীটা আপনারা জানতে পারবেন, জীবনটা কিভাবে চলছে আর কিভাবে কাটছে। সাজানো গোছানো এই জীবনের পেছনে লুকিয়ে আছে কি করুণ কাহিনী, সেটা আপনারা জানতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। ওটা ছিল 2015 সাল। তখন আমার বয়স মাত্র 15 বছর। তো একটা ছেলে আমাকে খুবই পছন্দ করত। আমাদের বাসা তো গ্রামের ভেতরে। একটা ছেলে আমাকে অনেক পছন্দ করত। ও হচ্ছে ঢাকাতে পড়াশোনা করত আমাদের রিলেটিভের ভিতরেই। তো ও আমাকে বারবার ঢাকা থেকে এসে আমাকে হচ্ছে বলতো, তো আমি ওইভাবে গুরুত্ব দিতাম না, কারণ গ্রামের ভেতরে তারপরে আবার নিজেদের আত্মীয় সম্পর্কে মামা হয়, এটা আসলে দেখতেও কেমন দেখা যায়। সব কিছু মিলিয়ে আমি কিন্তু গুরুত্ব দেইনি। তবে একটা সময় যে আমারও মনে হলো যে না, হয়তোবা সব কিছু পজিটিভ আছে, তো আমি তার সাথে গুরুত্ব দিলাম। আর তার ফ্যামিলিতে বেশ কিছু প্রবলেম ছিল, তার মা বোন এগুলা বেশ ডিস্টার্ব ছিল। তো অত কিছু তো আসলে বুঝতাম না তারা কি কাজ করতো, সেটা আপনারা বুঝতেই পারছেন, গ্রামের লোকও জানতো। তো তারা হচ্ছে আমার কেমন আত্মীয়, আমার আম্মুর কাকা হয় উনি। তো আমার আম্মুর হয়তো বা চাচতো বা মামাতো কাকা তার ছেলে, তাহলে সে কিন্তু আমার মামা হয় সম্পর্কে। তো আমি তার সাথে একটা সম্পর্কে জড়াই, আর তার সাথে আমার সম্পর্ক এতটাই গভীরে যায় যে একটা সময় পর যে আমি বুঝতে পারি আমি মানে বাড়ির কাজকর্ম করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো তখন বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট, মানে আমি বুঝতে পারি না। আমার আব্বু হচ্ছে ডাক্তার নিয়ে আসে। তো ডাক্তার আনার পরে আমি বুঝতে পারি যে আমি হচ্ছে প্রেগনেন্ট। তো আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, যেটা করা হয় যে এটা কিভাবে হলো, কোথা থেকে হলো, আর এত অল্প বয়সে। আর এটা তো আসলে আমাদের ফ্যামিলি এত বেশি কনজারভেটিভ, এত বেশি রিলিজিয়াস, এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। তো আমার এই চ্যানেলটার ব্যাপারে আমার ফ্যামিলির কেউ জানে না, যার জন্য আমি আসলে বলতে পারছি। ফ্যামিলির কেউ জানলে আমি কখনোই শেয়ার করতে পারতাম না। তো একটা পর্যায়ে যে আমি নামটা বলি, তো নামটা বলার পরে আসলে আমার সাথে তার যায় না। সে অনেক বেশি হ্যান্ডসাম একটা ছেলে ছিল। তো এটা বলার পরে দেখা যায় যে যেহেতু নিজেদের মধ্যেই, তো পারিবারিকভাবে ওইভাবে আসলে মানে বিষয়টা পারিবারিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করা হয়, তবে সে সম্পূর্ণভাবে অস্বীকার করে। এটা নিয়ে আমাদেরকে গ্রামের মধ্যে একঘরে করে দেয়। তারপরে অনেক দিন যায়, প্রায় 8 মাস যখন আমার পেটে বাচ্চা, তখন যেটা হয় আমার বড় ভাই তাদেরকে হচ্ছে কিছু লোক দিয়ে ভয় দেখায়। তখন তারা বিষয়টা স্বীকার করে, মানে সে বিষয়টা স্বীকার করে যে হ্যাঁ এটা তারই বাচ্চা। তো ওই অবস্থাতে আমাদেরকে বিয়ে দেওয়া হয়। তো বিয়ে দেওয়ার পরে আমি তাদের বাসায় যে 2 দিনের মতো ছিলাম, কিন্তু তারা আমার সাথে এত বেশি দুর্ব্যবহার করেছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তাদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, তবে এতটা টর্চার আসলে মেনে নিতে পারিনি। প্রেগনেন্ট অবস্থায় আমি আমার বাড়িতে চলে আসি বাচ্চাটা হওয়ার জন্য। তো বাচ্চাটা হওয়ার পরেও তারা দেখতে আসে না, বা সমস্ত রকম খরচ আমার আব্বুই চালায়। তো এরপরে আসলে এতটা অনাচার টর্চার সহ্য করতে না পেরে আমি একটা পর্যায়ে ডিভোর্স দিতে রাজি হই।
তো আমার কাবিনে ছিল 3.5 লক্ষ টাকা, তবে আমি 3.5 লক্ষ টাকা পাইনি। আর সব কিছুর পরেও গ্রামের মানুষ ফ্যামিলির মধ্যে কেউই চায় না এত বেশি কথা বাড়াতে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ভাইও নেই, যার জন্য বিষয়টা বেশি দূর এগোয়ও না। আর থানা পুলিশ করতে গেলে আসলে রোজ রোজ তাদেরকে চা খাওয়াও, সালিশ ডাকতে গেলে তাদেরকে বকশিস দাও। তো এভাবে করে তারা 1.5 লক্ষ মতো টাকা দেয়। আমার কাবিন বাবদে 1 লক্ষ, মেয়ে বাবদে 50,000, 18 বছর পর্যন্ত। তো এটা নিয়েই আসলে আমি স্থগিত হয়ে যাই। তো বাপের বাড়িতে অনেক দিন পর্যন্ত ছিলাম। আপনারা তো জানেন যে ডিভোর্সের পর ওই বাপের বাড়িটাই জাহান্নাম খানা হয়ে যায়। তারপরে যদি একটা বাচ্চা থাকে, সেটাও আবার মেয়ে। তো আপনারা বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা হয়। অনেক মানসিক টর্চারের ভেতর দিয়ে যে লাস্টে আমার আব্বা মা অনেক সম্বন্ধ দেখার পরে একটু বয়স্ক দেখেই আমাকে বিয়ে দেয়। তো তারা বলে যে তার ওয়াইফ চলে গিয়েছিল, বাচ্চাও নেই। তো সে বলে যে সে আমার বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে। তো খুশি মনে আসলে আমি বিয়েতে রাজি হই। আমার বয়সের কিন্তু ডাবল বয়স তার, প্রায় 40-42 বছর বয়স তার। আর এখন আমার বয়স হচ্ছে 25 বছর। তো আমি কি করব, আমি রাজি হয়ে যাই। তবে বিয়ের পর আসলে কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারি যে আমার বাচ্চাটা তাদের কাছে বোঝা। তো কি করব, রাগে দুঃখে কষ্টে বাচ্চাটাকে আবারও বাপের বাড়িতে রেখে দেই। আমি মা, আসলে আমার এইভাবে সংসার করতে তো ভালো লাগে না। কি করব, মেয়ে মানুষ, পড়াশোনাটাও করতে পারিনি, আর এরকম কেলেঙ্কারি। কষ্ট করে হলেও সংসারটা করে যাচ্ছি। আমার মেয়েটা অবহেলায় হলেও তার নানা নানির কাছে থেকে বড় হচ্ছে। কি করব বলেন, আমি ওই যে কথাই বলে না, শাঁখের করাত আসতেও কাটে যাইতেও কাটে। আমার ঠিক তেমনই অবস্থা হয়েছে যে আমি হয়ে গিয়েছি মানে শাঁখের করাত। আসতেও আসলে আমাকে চিড়ে ফেলছে, যেতেও আমাকে আসলে চিড়ে ফেলছে। কিচ্ছু আমার করার নাই। আমি শুধু মানে বালিশের সাথে মুখ গুজে গুজে কান্না করি, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আর যে লোকটার সাথে আমার বিয়ে হয়েছে, তার এমন একটা অপারেশন তার আগের ওয়াইফ করে রেখে গিয়েছে, তার আর বাচ্চা কাচ্চাও হবে না। তো এমন বয়স্ক একটা লোক, তারপর আবার বাচ্চা কাচ্চাও হবে না। তো আসলে কিভাবে যে কি করব, আমার এখানে মনটা টেকে না, ওদিকে আমার বাচ্চাটাকেও অ্যাকসেপ্ট করে না। তো সব কিছু মিলিয়ে আমি মানে এতটা কষ্টে আছি, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে বলে না যে এক গাছের ছাল আর এক গাছে কখনো লাগে না, কথাটা একদমই সত্য। হ্যাঁ, গুটি কয়েক মানুষের ক্ষেত্রে হয়তো বা ভুল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কথাটা খুবই সত্য। যেমন আমার ক্ষেত্রে কথাটা সত্য। তো জীবনটা এত বেশি কষ্টে কাটছে, জানি না আল্লাহ তাআলা কবে আসলে শেষ দিন জীবনে লিখে রেখেছেন, সেই দিনেরই অপেক্ষায় আছি। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। এতক্ষণ থেকে যে কথাগুলো বলছিলাম, এর একটা কথাও কিন্তু মিথ্যা নয়। চাইলে ওই বাচ্চাটার সাথে আপনাদেরকে আমি দেখা করিয়ে দিতে পারি। ওইটা আমার ফ্যামিলির ভেতরেই। আমি আসলে পুরোপুরি পরিচয় দিতে পারছি না, তবে আমার ফ্যামিলির ভেতরেই, আমার নিজের রক্তের ভেতরেই। তো কি করব বলেন, ইউটিউবে আছি, বিভিন্ন কারণে চেষ্টা করি কিছু একটা করে তাদের পাশে দাঁড়াতে। সে কিন্তু আমার নিজের রক্তের ভেতরে, দেখলে কিন্তু বুকটা ফেটে যায়। কিন্তু যেহেতু আমি অন্যের সংসার করি, সেহেতু আমি তো আর কিছু করতে পারি না তাদের জন্য। আর আমরা 4 ভাই বোন। তো আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই বোনই খুব ভালো পজিশনে আছি, আমাদের কোনো সমস্যা নেই। তবে নিজেরা তো আর